আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা পড়বো তোমার কেমিস্ট্রির চ্যাপ্টার 7। তোমরা সবাই জানো চ্যাপ্টারটির নাম কি ভাই? রাসায়নিক বিক্রিয়া। সো এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, জারণ বিজারণ আসে নাই পরীক্ষাতে, এরকম কোনো পরীক্ষা হয় নাই এখন পর্যন্ত। প্রত্যেকটা পরীক্ষাতেই জারণ বিজারণ নিয়ে কোয়েশ্চেন আসে। সো ওই জারণ বিজারণের চ্যাপ্টার হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা, ঠিক আছে? এখানে আরো অনেক জিনিস আছে, লাশ হাতে লিয়াটিতে বিভিন্ন রকম বিক্রিয়া, সবগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, ইনশাআল্লাহ এই চ্যাপ্টার নিয়ে এই ক্লাসের পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো দেখো, রাসায়নিক বিক্রিয়া, সেখানে তুমি হচ্ছে প্রথমে যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন, ঠিক আছে? কি ভাইয়া? পরিবর্তন। তো পদার্থের পরিবর্তন হচ্ছে দুই রকমের ভাই, একটু চুলটা আছড়াই নেবে। ওকে, সো দেখো, পদার্থের পরিবর্তন প্রথমে কি পাবো ভাইয়া? পদার্থের পরিবর্তন। ওকে, সো পদার্থের পরিবর্তন হচ্ছে তোমার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন, ঠিক আছে? তো একটা হচ্ছে তোমার ভৌত পরিবর্তন আর আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? ওকে, সো প্রথমটা দেখো, ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন আর আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখানে কোনটা কি ভাইয়া? মনে করো একটা যৌগ আছে, ঠিক আছে? পানি, আর তারপরে ক্যালসিয়াম কার্বনেট, চুন, তারপরে কার্বন ডাই অক্সাইড, যে কোনো রকম যৌগ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লবণ, যাই হোক। তো এই যে যৌগগুলো আছে এইগুলাকে যদি মনে করো আমরা ভৌত পরিবর্তনটা দেখি, যদি এই এরকম যে মৌলগুলো আছে ওইগুলাকে তাপ দেওয়ার যাই করো, তাপ দিলে যদি ওইটার শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, বাকি যে কিছু আছে কোনো কিছুর পরিবর্তন হয় না, যদি মানে আণবিক যে সংকেত আছে তার অভ্যন্তরীণ যে গঠন আছে ওইটার পরিবর্তন যদি না হয় এবং শুধুমাত্র যদি অবস্থার পরিবর্তন হয়, তাহলে ওইটাকে বলে ভৌত পরিবর্তন। লাইক তোমরা সবাই বরফ দেখছো, সো বরফের সংকেত হচ্ছে, এটা মনে করো বরফ, এই যে পানি H2O, বরফের সংকেত H2O, পানির সংকেত H2O, জলীয় বাষ্পের সংকেত H2O। তো আমরা বরফকে মনে করো তাপ দিছি, কি দিছি? তাপ দিছি। তাপ দেওয়ার পরে এটা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। যে পানি উৎপন্ন হয়েছে এটাও কিন্তু H2O, ঠিক আছে? এরপরে এই পানিকে আরো তাপ দিছি মনে করো, আরো তাপ দিয়ে এটাকে ডিরেক্ট জলীয় বাষ্প করে ফেলছি। কি করে ফেলছি? জলীয় বাষ্প। এই যে জলীয় বাষ্প করছি না, এই জলীয় বাষ্পর সংকেত কি H2O। সো তুমি তিনটাতেই দেখো এদের অভ্যন্তরস্থ কোনো গঠনের পরিবর্তন হয়েছে? হয় নাই। বরফেও দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, পানিতেও দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, জলীয় বাষ্পেও দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। দ্যাট মিনস প্রত্যেকটারই সংকেত সেম ছিল, শুধুমাত্র তাপ দেওয়ার ফলে এদের অবস্থার পরিবর্তন হয়েছে। শুধু বরফ ছিল কঠিন, কঠিন থেকে সে পানি হয়েছে, পানিটা হচ্ছে তরল। পানিটা কি ভাইয়া? পানি হচ্ছে তরল, এবং পানি থেকে পরে জলীয় বাষ্প হয়েছে এবং এই জলীয় বাষ্প হচ্ছে তোমার গ্যাসীয়। তো এই যে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে তোমার কি ভাইয়া বলো? এই যে অবস্থার পরিবর্তন হয়েছে এটাই হচ্ছে তোমার ভৌত পরিবর্তন, ঠিক আছে? তার অভ্যন্তরস্থ কোনো কিছু পরিবর্তন হয়েছে? হয় নাই। তো এটা হচ্ছে আমরা ভৌত পরিবর্তন পড়লাম, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। আর রাসায়নিক পরিবর্তন কি ভাইয়া? এই রাসায়নিক পরিবর্তন হচ্ছে ওই পরিবর্তন যেটাতে কোনো মৌলকে তাপ দিলে, সরি মৌল বা যৌগ, কোনো যৌগকে তাপ দিলে, কোনো যৌগকে তাপ দিলে সেটা হচ্ছে, বা অন্য কোনো যৌগের সংস্পর্শে নিলে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন যৌগে পরিণত হয়, ঠিক আছে? সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন যৌগ, নতুন যৌগ উৎপন্ন হয় যে পরিবর্তনের মাধ্যমে, ওইটাই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? সো কি বলছি দেখো, ভৌত পরিবর্তনে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, বাট রাসায়নিক পরিবর্তনে তাপীয় সংস্পর্শে কোনো বস্তুকে নিলে অথবা অন্য কোনো বস্তু সংস্পর্শে নিলে ডিরেক্ট ভিন্নধর্মী নতুন যৌগ উৎপন্ন হয়ে যায়, ওইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। লাইক ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি শুধুমাত্র তাপ দেও, জাস্ট তাপ দেও, লাইক 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ দিলে এটা চুনা পাথর, এখানে এটার নাম কি? চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট মানে কি? চুনা পাথর। এই চুনা পাথর চুন হয়ে যায়, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন হয়ে গেছে, সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
তো দেখো ছিল কি ভাইয়া, ছিল হচ্ছে চুনা পাথর, এটাকে জাস্ট তাপ দিছি, তাপ দেওয়ার ফলে এটা হয়ে গেছে ক্যালসিয়াম অক্সাইড, চূর্ণ হয়ে গেছে সাথে কার্বন ডাইঅক্সাইড। এই যে ভিন্নধর্মী, এটার আণবিক সংকেত এটার আণবিক সংকেত কি সেম, এটার গঠন আর এটার গঠন কি সেম, সেম না। সো ভিন্নধর্মী নতুন দুইটা যুগে পরিণত হয়ে গেছে। সো এই যে পরিবর্তনটা, এটাই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। বাট এটাকেও কিন্তু আমরা তাপ দিছি, এটা বরফ থেকে পানি হয়েছে, পানি থেকে জলীয় বাষ্প হয়েছে, প্রত্যেকটারই সংকেত আমাদের সেম ছিল, ক্ষেত্রে তার শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে। ভাইয়া বুঝাইতে পারছি? ওকে, তো সেম ভাবে আমরা মনে করো এই যে মিথেন আছে, আমরা জানি এটা হচ্ছে মিথেন, প্রাকৃতিক গ্যাস। এই মিথেনকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও, তাহলে আমরা জানি এই মিথেনটা কি হয়, কার্বন আর অক্সিজেনে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সাথে 4টা হাইড্রোজেন আছে, দেন সেখান থেকে 2 অণু পানি উৎপন্ন হইতে পারে, 2 মোল পানি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো এবার অক্সিজেন করে এখানে 2টা 4টা হয়ে গেছে, এখানে 2 দিলে সমতা হয়ে যায়, সমতা বাদ দেবো, এটা জাস্ট করলাম, এটা বুঝো। ছিল মিথেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, করে কি উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড, পানি। তো ছিল কি আর হইল কি, সম্পূর্ণ নতুন, এটার সাথে এটার কোনো মিল আছে, মিল নাই। এটা আণবিক সংকেত, এটার আণবিক সংকেত সেম, সেম না। এটার স্ট্রাকচার, এটার স্ট্রাকচার কি সেম, সেম না। সো যেই পরিবর্তনে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন যৌগ উৎপন্ন হয়, ওইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বুঝাইতে পারছি? বলো বুঝছি? ওকে, এরপরে আমরা শিখবো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তো অনেকভাবে রাসায়নিক বিক্রিয়াকে হচ্ছে শ্রেণী বিভাগ করা হয়, দিক বিবেচনায়, তারপরে হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের বিবেচনায়, তারপরে হচ্ছে তাপ শোষণ বর্জন, এগুলার বিবেচনায়। তো ফার্স্টে আমরা হচ্ছে দিক বিবেচনায় রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ করি। সো দিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। একমুখী বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। কি বুঝাইতে পারছি? কি বলো, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো এই যে একমুখী বিক্রিয়া, এই একমুখী বিক্রিয়া মানে কি? একমুখী বিক্রিয়া মানে হচ্ছে যেই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক মানে কি, যেটা হচ্ছে বাম পাশে থাকে, যেটা বিক্রিয়া করে আর কি, জাস্ট বিক্রিয়ক। এই যে বিক্রিয়া আছে না, এই বিক্রিয়ার মধ্যে এই পার্টটাকে বলে বিক্রিয়ক, এই যে এই পার্টটা আছে এটাকে বলে বিক্রিয়ক, এবং এটা থেকে যেটা উৎপন্ন হয় এটাকে বলে উৎপাদ। এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। প্রত্যেকটা বিক্রিয়ায় এই যে এটা হচ্ছে বিক্রিয়ক, পরেরটা হচ্ছে উৎপাদ, ঠিক আছে। তো এই যে বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ উৎপন্ন হইতে পারে, বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ উৎপন্ন হইতে পারে, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হইতে পারে না। এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, যেটা একদিকেই হয়, শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়। তো সিম্পল, উভমুখী বিক্রিয়া দিলে কি হবে? উভমুখী বিক্রিয়া দিলে কি হবে ভাইয়া? উভমুখী বিক্রিয়া দিলে হবে যেই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতে পারে, আবার উৎপাদ থেকে চাইলে বিক্রিয়কও উৎপন্ন হইতে পারে, এটাকে বলে উভমুখী বিক্রিয়া। সো দেখো, যেই বিক্রিয়ায় বিক্রিয়ক চাইলে উৎপাদ উৎপন্ন হইতে পারে, আবার উৎপাদ চাইলে আবার বিক্রিয়কে পরিণত হইতে পারে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াকে শুধুমাত্র এই এরো চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় যে একমুখী, একদিকেই বিক্রিয়া হইতেছে, বিক্রিয়া থেকে উৎপাদ উৎপন্ন হইতেছে। বাট উভমুখী বিক্রিয়াকে যে এইভাবে, একটা হচ্ছে এইদিকে এরো আর একটা হচ্ছে এইদিকে এরো চিহ্ন দেওয়া হয়, যেটা বোঝায় যে এটা থেকে বিক্রিয়া থেকে উৎপাদ উৎপন্ন হইতেছে আর উৎপাদ থেকে বিক্রিয়া উৎপন্ন হইতেছে। তো এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার উদাহরণ। তো মনে থাকবে, তো উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া একটু হচ্ছে আমরা দেখি। তো ফার্স্টেই আমরা মনে করো একমুখী বিক্রিয়াটা দেখি। তো প্রথমেই দেখো ভাইয়া একমুখী বিক্রিয়া। তো এই একমুখী বিক্রিয়াটা কি? একমুখী বিক্রিয়া হচ্ছে আমরা সবাই দেখছি, যেটাতে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়েছে। একটু আগে আমরা যেটা দেখছিলাম, ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই যে কার্বন ডাইঅক্সাইড ছিল গ্যাস, এই যে গ্যাসটা আছে না, এটা হচ্ছে উড়ে যায়, মানে এটা গ্যাস যেহেতু, এটা তো মনে করো আমরা জাস্ট বিক্রিয়া করেছি, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, পাত্র থেকে উড়ে চলে গেছে, মানে আমার ওই পাত্রে নাই, বিক্রিয়া স্থানে আর রয় নাই, এটা জাস্ট বিক্রিয়া থেকে উৎপাদ উৎপন্ন হয়েছে। এইবার এই দুটা এক হয়ে যদি আবার উৎপাদ উৎপন্ন করতে চায়, তাহলে কি পারবে? পারবে না। কেন? কজ কার্বন ডাইঅক্সাইড অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, এটা নাই হয়ে গেছে, উড়ে চলে গেছে। যদি তুমি বদ্ধ পাত্রে করো তাহলে ওইটা অন্য বিষয়। আর স্বাভাবিকভাবে বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড তো উড়ে যাবে, চলে যাবে,
দ্যাট মিনস এই দুইটা পরে এক হয়ে আবার এটা উৎপন্ন করতে পারবে না, বিক্রিয়া উৎপন্ন করতে পারবে না, এই জন্য এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সলিড কঠিন, এটাও সলিড, সলিড মানে কি কঠিন, এস দিয়ে কঠিন বোঝে। এরপরে আসো উভমুখী। উভমুখী বিক্রিয়া সম্পর্কে তো আমরা সবাই জানি। তো উভমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হতে পারে, এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়া একটা উদাহরণ দেখাই। মনে করো এই যে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে? হাইড্রোজেন আয়োডাইড। তো এই যে বিক্রিয়াটা করছে এখানে হাইড্রোজেন আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। এবার এই হাইড্রোজেন আয়োডাইড যদি চায়, এটা যদি চায় আবার এইগুলাতে পরিণত হইতে পারবে। তো এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া উদাহরণ। উভমুখী বিক্রিয়া আর একটা উদাহরণ দেই, লাইক তোমার বই থেকেই দেই। মনে করো হেবার প্রণালীতে যে আমাদের নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনও গ্যাস থাকে, এটার সাথে যে 3 মোল হাইড্রোজেন গ্যাস মিশাইয়া আমরা যে অ্যামোনিয়া উৎপাদন করি, 2 অণু অ্যামোনিয়া, এটাও কিন্তু উভমুখী বিক্রিয়া। হেবার প্রণালীতে এগুলো তো বদ্ধ, এটা নির্দিষ্ট পাত্রে করা হয় বা মানে বদ্ধ তোমার ইয়েতে করা হয়, যেখানে তাদের সিস্টেমই এরকম থাকে যে ওরা নাইট্রোজেন গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাস ইয়ে করতেছে, এখান থেকে যে আমাদের একটা গ্যাস আসতেছে অ্যামোনিয়া। তো এটা এমন সিস্টেমেই করা হয় যেখানে এগুলো হচ্ছে আবদ্ধ থাকে। সো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হইতে পারে, আবার অ্যামোনিয়া চাইলে ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেনের গ্যাসে আসতে পারবে। লাইক এটা দেখো অ্যামোনিয়া যদি চায় সে ভেঙে, ঠিক আছে, 2 অণু অ্যামোনিয়া না, 2 মোল অ্যামোনিয়া, সে যদি চায় সে ভেঙে মানে ইয়ে হইতে পারবে, হাইড্রোজেনও হইতে পারবে, হাইড্রোজেন না, প্রথমে তো নাইট্রোজেন, সরি নাইট্রোজেন গ্যাস হইতে পারবে, সাথে হাইড্রোজেন গ্যাস হইতে পারবে। সো এটা হচ্ছে আমাদের উপমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে পারে, উৎপাদ থেকেও বিক্রিয়ক হইতে পারে। আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এনাফ ইজ এনাফ, আমরা হচ্ছে মোটামুটি ভালোই পড়ে ফেলছি, সামনের দিকে আগাই আস্তে আস্তে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়া এরপরে আসো তাপ উৎপাদী বিক্রিয়া। মানে তাপ উৎপাদী তাপ পারে, ওইটা কিসের উপর ভিত্তি করে? তাপ শোষণ অথবা তাপ গ্রহণ, তাপ এইগুলার উপর, তাপ উৎপন্ন তাপ শোষণ এগুলোর উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যেটাতে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া। এবং আরেকটা হচ্ছে তোমার তাপহারী বিক্রিয়া। আরেকটা কি? তাপহারী বিক্রিয়া। বুঝতেছি? ওকে, তো তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা? যেটাতে হচ্ছে তাপ উৎপন্ন হয়। ভালো করে বুঝো, যেটাতে তাপ উৎপন্ন হয় এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। আর যেই বিক্রিয়ায় তাপ শোষণ হয়, যেই বিক্রিয়ায় তাপ শোষণ হয় ওইটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। বাইকে বুঝিয়ে পারছি? তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, পরে তাপহারী বিক্রিয়া কি? যেই বিক্রিয়ায় তাপ শোষণ হয়। তো এই দুটো হচ্ছে তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া। তো ফার্স্ট হচ্ছে আমরা একটু তাপ উৎপাদী বিক্রিয়াটা দেখি। তাপ উৎপাদী বিক্রিয়া, তো এই যে তাপ উৎপাদী বিক্রিয়াটা পাইলাম, তো তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা? ওই যে ওইটা যেটাতে কি হয়? তাপ উৎপন্ন হয়। যেটাতে কি হয় ভাইয়া? তাপ উৎপন্ন হয়। তো তাপ উৎপন্ন হয় এরকম একটা বিক্রিয়ার উদাহরণ যে আমাদের নাইট্রোজেন, এবার প্রণালীতে নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে। এটার প্রভাবক জানো? এটাতে হচ্ছে প্রভাবক ইউজ করা হয় তোমার কি ভাইয়া বলি, এটাতে প্রভাবক হিসেবে ইউজ করা হয়, ওয়েট সুন্দর করে দেয় এটা, এই যে উপমুখী বিক্রিয়ার সাইন হচ্ছে এইভাবে দেয়, এইভাবে দেয়, সেম কালার দিয়ে দিলে বুঝবা, এই যে এইভাবে দেয়, এইভাবে, এটা হচ্ছে উপমুখী বিক্রিয়ার সাইন। ওকে, সো এটাতে আয়রন হচ্ছে এফিজিট, এটা প্রভাবক হিসেবে থাকে, সাথে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার বায়ুচাপ এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে এই বিক্রিয়াটা করা হয়। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস মিলে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এবং এটাতে এক্সট্রা 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এবং এই যে এক্সট্রা 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে,
ওইটার জন্য এটার নাম হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কজ এটাতে কি হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে। ভালো করে বুঝছো এটার নাম কেন তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার পরে উৎপাদে গিয়ে এক্সট্রা তাপ উৎপন্ন হয়েছে। ভালো করে বুঝছো এটা কি উৎপাদ, এই পাশটা হচ্ছে বিক্রিয়ক, এই পাশটা হচ্ছে বিক্রিয়ক, এই পাশটা হচ্ছে উৎপাদ। ঠিক আছে, তো তাপটা কোথায় উৎপন্ন হয়েছে, তাপটা উৎপন্ন হয়েছে উৎপাদে। সো বিক্রিয়ক থেকে বিক্রিয়কের উৎপাদে গিয়ে যদি এক্সট্রা তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়েছে এক্সট্রা, দেখুন সেটা তাপ উৎপন্ন হয়েছে মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী মানে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো এটার হচ্ছে ডেল এইচ আবার নেগেটিভ থাকে। অনেক সময় এইভাবে 92 কিলো জুল যদি উৎপাদের সাথে লিখে দেয় তাইলে বুঝবো হচ্ছে এটা কি, 92 কিলো জুল উৎপাদের সাথে যদি উৎপন্ন হয়েছে দিয়া দেয় তাহলে সেটা কি ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। অথবা তোমাকে এইভাবে দিতে পারে যে এটা ডেল এইচ মাইনাস 92 কিলো জুল। সো ডেল এইচ যদি মাইনাস দেখাও, ডেল এইচ যদি মাইনাস হয় তাইলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ কেন মাইনাস হয়, ডেল এইচ এর সূত্র হচ্ছে দেখো, ডেল এইচ সমান বন্ধন ভাঙার মোট শক্তি যদি E1 হয়, বন্ধন ভাঙতে যদি তোমার শক্তি খরচ হয় E1 এবং বন্ধন গড়তে যদি প্রয়োজনীয় শক্তি হয় E2। ঠিক আছে, বুঝছি, বন্ধন ভাঙতে যদি E1 শক্তি লাগে এবং বন্ধন গড়তে যদি E2 লাগে তাহলে ডেল এইচ এর সূত্র হচ্ছে E1 মাইনাস E2। ঠিক আছে, মানে বন্ধন ভাঙতে যে বিক্রিয়ককে ভাঙতে তোমার যে শক্তি ওইটা E1 আর E2 হচ্ছে উৎপাদকে গড়তে যে শক্তি ওইটা E2। তাহলে ওইখানে আমরা যদি E1 থেকে E2 বিয়োগ করি তাহলে যেটা পাই এটা হচ্ছে আমাদের ডেল এইচ। সো ভালোভাবে চিন্তা করো, আমরা দেখতেছি ডেল এইচে গিয়ে প্লাস 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে। সো অবশ্যই এইটা কম, বিক্রিয়কের তাপ কম এবং উৎপাদের তাপ বেশি, করে যেখানে এক্সট্রা 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে। সো বিক্রিয়কের যদি তোমার হচ্ছে মানে শক্তি E1 হয়, ঠিক আছে, এবং উৎপাদে গিয়ে যদি এটা E2 হয় তাহলে এটা যদি বিয়োগ দেয়, ভালো কথা, এখানে এক্সট্রা তাপ উৎপন্ন হয়েছে, দ্যাট মিন্স উৎপাদে বেশি আছে, উৎপাদে তাপ বেশি আছে। সো এটা আনসার কিরকম আসবে, নেগেটিভ আসবে না, এটা আনসার কি আসবে, নেগেটিভ আসবে। সো এইভাবেই আর কি, এটা আনসার কি আসবে, নেগেটিভ আসবে। সো ডেল এইচ যদি নেগেটিভ আসে, ডেল এইচ যদি নেগেটিভ আসে তাহলে ওইটাই হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এটার বিস্তারিত আমরা ডেল এইচ বের করা ডিরেক্ট এগুলো থেকে হিসাব করে কোনটার ডেল এইচ কত বের করা যায়। এখন আপাতত এটা মনে রাখো 92 কিলো জুল এবং কোনটার ডেল এইচ কত এটা বের করা যায় চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 8 হচ্ছে আমরা সুন্দর মতো পড়বো ইনশাল্লাহ। সো আপাতত এতটুকুই থাক, ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমরা পাইলাম তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে তাপহারী বিক্রিয়া কি, আর মনে রেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচটা উৎপাদের সাথে হয় প্লাসে থাকবে, না হয় ডেল এইচ মাইনাসে থাকবে। উৎপাদের সাথে প্লাস করে দিয়ে দিবে এত কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে, অথবা ডেল এইচ দিয়ে মাইনাস দিয়ে দিবে, তার মানে বুঝতে পারবো এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া হচ্ছে দেখো, তাপহারী বিক্রিয়া, ঠিক আছে, তাপহারী বিক্রিয়া। ওকে, সো তাপহারী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যেই বিক্রিয়ায় তোমার তাপ শোষণ হয়। তাহলে অবশ্যই বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শোষণ করা লাগে, দ্যাট মিনস অবশ্যই বিক্রিয়কের তাপমাত্রা বেশি আর উৎপাদে হচ্ছে তাপমাত্রা কম। ঠিক আছে, এটাই তাপ কম আর কি, তাপমাত্রা না, তাপ এক জিনিস আর তাপমাত্রা আরেক জিনিস। তো তাপহারী বিক্রিয়া মানে কি, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলে। ঠিক আছে, বুঝছো? যেমন ধরো 1 মোল নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে যখন বিক্রিয়া করে তখন হচ্ছে তাপমাত্রার শোষণ ঘটে, প্রায় 180 কিলো জুল তাপমাত্রা তারা শোষণ করে। কত জুল তাপমাত্রা শোষণ করে, 180 কিলো জুল। ভাই দেখাই দিয়েছি 180 কিলো জুল তাপমাত্রা শোষণ করে। ওকে, সো এখান থেকে উৎপন্ন হয় তোমার 2 মোল নাইট্রোজেন মনোক্সাইড, এটা হচ্ছে আমাদের গ্যাস। বাট এই বিক্রিয়ায় 180 কিলো জুল তাপ শোষণ হয়। তো তাপ যদি শোষণ হয় ওইটাকে হচ্ছে আমরা বিক্রিয়কের সাথে দিব। দেখো, তাপ উৎপন্ন হইলে উৎপাদের সাথে দেই প্লাস 90 কিলো জুল। তো তাপ যদি শোষণ হয়, ভালো কিন্তু করো, তাপ যদি শোষণ হয় তাহলে এখানে আমরা কি দিব, মাইনাস 180 কিলো জুল, মানে 180 কিলো জুল এখানে তাপ শোষণ হয়। যদি উৎপন্ন হইতো তাহলে প্লাস 180 কিলো জুল দিতাম উৎপাদের সাথে, যেহেতু শোষণ হয় সেজন্য মাইনাস 180 কিলো জুল দিব। এখানে মাইনাস 180 কিলো জুল দেওয়া যেই কথা, এখানেও যদি এটাকে আমরা প্লাস 180 কিলো জুল দিয়ে দিই, এটা একই কথা না, একই কথা। এটা যদি এই পাশে আসে প্লাস হয়ে আসবে, এটা ভাবতে পারো। সো মনে রাখবা, বিক্রিয়কের যদি বিক্রিয়কের সাথে যদি প্লাস করে কোনো তাপ দেওয়া থাকে তাহলে বুঝবা ওইটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। অথবা সেম জিনিসটাই যদি তোমার উৎপাদের সাথে মাইনাস করে দেওয়া থাকে তাইলেও বুঝবে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। কি বলছি, সেম জিনিসটা যদি উৎপাদের সাথে মাইনাস করে দিয়ে থাকে, কি দিয়ে থাকে, মাইনাস করে, দেখাইতেছি।
ওকে মাইনাস করে দিয়ে থাকে, লাইক এইভাবে দিবে, মনে করো এখানে দিব হচ্ছে -180 কিলোজুল এইভাবে। সো এটাও বুঝাবে তোমার তাপ হারে বিক্রিয়া। অথবা ডেল এইচ যদি পজিটিভ হয়, ডেল এইচ যদি পজিটিভ 180 হয়, মানে পজিটিভ মান হয়, তো এটাও তাপ হারে বিক্রিয়া বুঝাবে। বুঝছি? তো আগেরটাতে তুমি বলতে পারো যদি আমার উৎপাদের সাথে প্লাস করে তাপ দেওয়া থাকে ওইটা তাপ উৎপাদী, বা বিক্রিয়কের সাথে যদি মাইনাস করে থাকে, এইটাই আসলে মাইনাস হবে, সো মাইনাস করে তাপ দেওয়া থাকলে ওইটাও তাপ উৎপাদী, অথবা ডেল এইচ মাইনাস থাকলেও তাপ উৎপাদী। ঠিক আছে? সেম ভাবে মনে রাখবা উৎপাদে তোমার তাপের অবস্থা যেইভাবে দিবে ডেল এইচ এর, তার চিহ্নটা নেগেটিভ, উল্টা হবে আর কি। তো আমরা এটা দেখতেছি, এটাতে এত জুল যে তাপ উৎপন্ন হয়, এটা আসলে এটার হিসাব আছে, বাট এখন এই হিসাবটাতে আমরা যাব না। এখন জাস্ট এটা মনে রাখো চ্যাপ্টারে এইটা আমরা হিসাবটা শিখবো আর কি। ঠিক আছে? তো তাপারি বিক্রিয়া কি দেখলাম, আমাদের তাপ শোষণ হয়, বিক্রিয়কের সাথে যদি প্লাস করে দেওয়া থাকে তাইলে বুঝবো তাপ শোষণ হয়েছে, তাপারি বিক্রিয়া। উৎপাদের সাথে মাইনাস করে দিয়ে থাকে তাইলে কি বুঝবো, তাপ শোষণ হয়েছে। অথবা ডেলে যদি পজিটিভ দেওয়া থাকে তাইলেও বুঝবো এখানে তাপ শোষণ হয়েছে, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়ার গোষ্ঠী উদ্ধার করে ফেলছি আমরা ইনশাল্লাহ। তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া এবার হচ্ছে আমরা চিনবো। ঠিক আছে? চিনবো না? অবশ্যই চিনবো। এরপরে আসো, এরপরে আমরা যেটা পড়বো এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট, এভরিথিং মিলাইয়া এটাই হচ্ছে সব কিছু। সো তোমার ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। ইলেকট্রন স্থানান্তর মানে ইলেকট্রন আদান প্রদানের যে ব্যাপারটা আছে ওইটার উপর ভিত্তি করে। একটা হচ্ছে রেডক্স, একটা হচ্ছে রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। একটা কি? এটা হচ্ছে রেডক্স, রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স মানে কি? রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ, ভালো করে বুঝছো। রেডক্স মানে কি? রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ। এটা কি? জারণ বিজারণ। কেমনে আসছে? এটা জারণ বিজারণ মানে রেডক্স, আর একটা হচ্ছে নন রেডক্স। রেডক্স মানে কি ভাইয়া? জারণ বিজারণ। ওকে, এইবারে আসো জারণ কেমনে আছে। এই রেডক্সের রিডাকশন থেকে, রেডক্সের রেডক্সের রিডাকশন থেকে, এই রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রিডাকশন মানে কি? বিজারণ। এবং অক্স আসছে অক্সিডেশন থেকে, এই অক্সিডেশন হচ্ছে তোমার জারণ। ঠিক আছে? অক্সিডেশন কি? অক্সিডেশন জারণ। তো এই রেডক্সের রেড আসছে রিডাকশন থেকে, আর অক্স আসছে অক্সিডেশন থেকে। সো ওইটা মিলাইয়া, ওইটা তোমার মিলাইয়া কি হয়েছে জানো? ওইটা মিলাইয়া তোমার হয়েছে এখান থেকে রেডক্স, এখান থেকে রেড আর অক্স মিলাইয়া হয়েছে রেডক্স। এর জন্য এই রেডক্স মানে কি বোঝায়? জারণ বিজারণ। ঠিক আছে? সো রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া, ইলেকট্রনের স্থানান্তর যেটাতে ঘটে ওইটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো এটাতে হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া কি হয়? ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এরপরে রেডক্স পড়ছি, এরপরে হচ্ছে আমাদের নন রেডক্স। এরপরে কি ভাইয়া? নন রেডক্স। আমরা বেসিকগুলো ঠিকঠাক মতো পড়ে ফেললে আমাদের হচ্ছে মানে ফুল চ্যাপ্টার পড়তে বেশি সময় লাগবে না, সিকিউগুলো তুমি পড়ে ফেলতে পারবো, জন্য হচ্ছে আগে বেসিকটা পড়েই ফেলতেছি। তো নন রেডক্স মানে হচ্ছে কি ভাইয়া? জারণ বিজারণ নয় যেগুলো, এগুলা জারণ বিজারণ নয়। নন মানে কি? রেডক্স মানে জারণ বিজারণ, আর নন মানে নয়, জারণ বিজারণ নয় যেগুলা। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ যেগুলো নয় এগুলো কি ভাইয়া? নন রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ যেগুলো নয় এগুলো হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। দ্যাট মিনস জারণ বিজারণে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, তাহলে আমাদের নন রেডক্সে কি হবে? ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না, স্বাভাবিক। তাহলে নন রেডক্সে কি হবে? ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না, ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নন রেডক্স। এরপরে যেটা বিষয় এক্স্যাক্টলি সেটা হচ্ছে এই যে রেডক্স বিক্রিয়া আছে না, এগুলা সম্পর্কে আমরা জানবো একটু পরে, আগে এগুলো একটু শ্রেণীবিভাগ জানি। এই যে রেডক্স বিক্রিয়া, এই যে রেডক্স বিক্রিয়া এটা হচ্ছে আবার 4 ধরনের। রেডক্স বিক্রিয়া 4টা আছে, বাইরে তোমাকে দেখাই। রেডক্স বিক্রিয়া 4টা আছে, এটা ওই পৃষ্ঠায় সামনের পৃষ্ঠায় পড়ি, এখানে না। ওকে, তো এই যে রেডক্স বিক্রিয়া আছে, এই রেডক্স বিক্রিয়ার মধ্যে কি কি আছে ভাইয়া? প্রথমে আছে সংযোজন বিক্রিয়া, রেডক্সে আছে সংযোজন বিক্রিয়া, এরপরে আছে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, তারপরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এরপরে আছে দহন বিক্রিয়া।
ঠিক আছে, মনে রাখবা দহন বিক্রিয়া সবসময় রেডক্স তো ঠিক আছে, সাথে হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়, এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়ায় কি কি পাইছি আমরা? রেডক্স বিক্রিয়াকে চাইলে হচ্ছে আবার আমরা 4টা ধাপে ভাগ করতে পারি। মানে রেডক্স বিক্রিয়ার মধ্যে 4টাই আছে, এটা সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এরপরে নন রেডক্স যেগুলা, ঠিক আছে, নন রেডক্স যেগুলা ওইগুলোরও শ্রেণীবিভাগ আছে। নন রেডক্স বিক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। নন রেডক্সের মধ্যে কি কি আছে? 2টা, প্রশমন বিক্রিয়া, এটা নন রেডক্স, ঠিক আছে, প্রশমন বিক্রিয়া, এবং আরেকটা আছে অধক্ষেপণ বিক্রিয়া, আরেকটা আছে অধক্ষেপণ বিক্রিয়া। বাকি বুঝাইতে পারছি? এটা আছে প্রশমন বিক্রিয়া, আর একটা আছে অধক্ষেপণ বিক্রিয়া। তো আমরা আগে জারণ বিজারণ, জারণ সংখ্যা বের করা, বিজারণ টিজারণ এগুলো একটু পরে পড়বো। আগে হচ্ছে আমরা এই সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, প্রশমন, অধক্ষেপণ বিক্রিয়া এইগুলো এক্স্যাক্টলি কি ওইগুলো হচ্ছে একটু ভালো করে জানি, কোজ এগুলো পরীক্ষায় আসে, তো ভালো করে বুঝো। আমরা কি কি পাইছি? আমরা হচ্ছে এখানে পাইছি তোমার রেডক্স বিক্রিয়া, 4 ধরনের: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। নন রেডক্স হচ্ছে প্রশমন আর অধক্ষেপণ, ঠিক আছে। সেখানে আমরা দেখবো সংযোজন বিক্রিয়া কি। দেখো, সংযোজন বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেডক্সের মধ্যে পড়ে, মানে এটা জারণ বিজারণের মধ্যে পড়ে। কেমনে ভাইয়া দেখাবো, যখন জারণ বিজারণ করবো তখন হচ্ছে দেখবা। সংযোজন বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যেটাতে এক বা একাধিক, ভালো করে বুঝো, সংযোজন বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যেটাতে একাধিক পদার্থ মিলে, একাধিক বিক্রিয়ক এক হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, ঠিক আছে, একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। কি বলছি? সংযোজন বিক্রিয়া কি? একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে বা এক হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে, তখন এটাকে বলে সংযোজন বিক্রিয়া। যেমন ধরো, সংযোজন বিক্রিয়া একটা উদাহরণ যদি আমরা দেই, তাইলে হচ্ছে এখান থেকে দিতে পারি। সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ মনে করো, এই যে আমাদের সবচেয়ে পরিচিত একটা উদাহরণ তোমার, আচ্ছা কি উদাহরণ দেয়? পরিচিতের মধ্যে PCl5 দিয়ে দেখাইতে পারি। হ্যাঁ, নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে দেখা, একটু আগে পড়ছি। দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে যে অ্যামোনিয়া উৎপন্ন করে, এটার প্রভাবক লিখতেছি না। যে নাইট্রোজেন আর হাইড্রোজেন দেখো একসাথে মিলে এখানে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। বাট বিক্রিয়কে নাইট্রোজেনও আছে, হাইড্রোজেন আছে, দুই বা ততোধিক মৌল যৌগ যাই বলো, এগুলো একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে, যে সংযোজন বিক্রিয়া। দেখো, এখানে একটা মাত্র উৎপাদ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। কি হয়েছে? একটা মাত্র উৎপাদ উৎপন্ন হয়েছে। সেম ভাবে আরেকটা যদি লিখি আমরা, মনে করো ফেরাস ক্লোরাইড এখানে আঁকতেছে না কেন, যাই হোক। সো ফেরাস ক্লোরাইড এখানে কি আছে জানি না। সো ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে, FeCl3, মানে ফেরিক, 3টা ক্লোরিনের জন্য ফেরিক, 2টা হইলে আছে, এগুলো জানি। সো কি করছে? ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। সো দেখো, এখানে 2 বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে, এজন্য এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখানে সংযোজন হয়েছে, 2 বা ততোধিক মৌল সংযোজন হয়েছে, এক হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে, এটা এজন্য এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এরপরে আমরা শিখি, এটার সাথেই শিখে হইলে এখানে, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। কি শিখবো? বিয়োজন বিক্রিয়া। এই বিয়োজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া কি বলছি? এক বা একাধিক পদার্থ বা মৌল এক হয়ে একটা মাত্র যৌগ গঠন করে, এটা সংযোজন। সো বিয়োজন বিক্রিয়া কি শিখবো আমরা? শিখবো 2 বা ততোধিক, না, একটা মাত্র যৌগ থাকবে, ওইটা ভেঙে 2 বা ততোধিক যৌগ বা মৌলে পরিণত হবে, ওইটা বা আমাদের বিয়োজন বিক্রিয়া। লাইক মনে করো ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ওইটা একটা মাত্র বিক্রিয়ক, এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। সো দেখো, একটা মাত্র বিক্রিয়ক ছিল, সেটা ভেঙে 2 বা ততোধিক উৎপাদ উৎপন্ন হয়েছে, 2 বা ততোধিক উৎপাদ উৎপন্ন হয়েছে, দ্যাট মিনস এটা বিয়োজন বিক্রিয়া, ভাঙছে, ঠিক আছে। সেম ভাবে PCl5, এটাও ভেঙে আমাদের PCl3
সাথে হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। সো এটা হচ্ছে আমাদের বিয়োজন, একটা থেকে ব্যাঙ্গে 2 বা ততোধিক যৌগ উৎপন্ন করছে, এই জন্য এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বুঝতে পারছি? ওকে, সেম ভাবে পানি ব্যাঙ্গে মনে করো আমাদের হাইড্রোজেন গ্যাস সাথে হচ্ছে অক্সিজেন গ্যাস যে উৎপন্ন করে, দেখো পানি বাংছে, ব্যাঙ্গে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদা হয়ে গেছে, মানে টুকরো টুকরো হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, এরপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া। এটা অনেক বেশি ইজি। এই প্রতিস্থাপন বিক্রিয়া কি ভাইয়া? আমি হচ্ছে সংজ্ঞা লিখতেছি না, মেইন জিনিসটা, মেইন পার্টটাই তোমাদেরকে বুঝাইতেছি। তো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায় মনে করো একজন আরেকজনের স্থান দখল করা। প্রতিস্থাপন বিক্রিয়াটা মানে একজন আরেকজনকে প্রতিস্থাপন করে ফেলে। সো মৌলগুলার মধ্যে তোমার বেশি সক্রিয় কম সক্রিয় আছে অবশ্যই। তো বেশি সক্রিয় মৌল যদি কোনো কম সক্রিয় মৌলকে সরাই দিয়া সে হচ্ছে তার জায়গায় দখল করে, তখন তাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটার সবচেয়ে সুন্দর উদাহরণ পৃথিবীর মধ্যে মেবি এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, H2SO4 এর সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে এখানে কি করে জানো? ভালো করে বুঝো প্রতিস্থাপন কেন এটা নাম দেওয়া হয়েছে। জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, সো জিঙ্ক আইসা এই হাইড্রোজেনকে সরাই দিবে, বিকজ হাইড্রোজেন থেকে জিঙ্কের সক্রিয়তা বেশি। সক্রিয়তার সিরিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে কিনা জানি না, চ্যাপ্টার 8 আশা করি ভাই আলোচনা করবো সক্রিয়তার সিরিজ, কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়। এই চ্যাপ্টারে সক্রিয়তার সিরিজটা ডিটেইলসে পড়ানো নাই। সো এই চ্যাপ্টারে না, যে চ্যাপ্টারের দরকার বেশি ওই চ্যাপ্টারেই আমরা পড়বো। সো এই জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়, এটা মনে রাখো। জিঙ্ক হাইড্রোজেনকে কেন বেশি সক্রিয়, এটা চ্যাপ্টার 8 আমরা শিখবো, এটা চ্যাপ্টার 7 না, এটা শিখবো। জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিবে, জিঙ্কেরও হচ্ছে দুজনই 2, হাইড্রোজেনকে সরাই দিয়ে সে হচ্ছে জিঙ্ক সালফেট, সালফেটের সাথে সে জায়গা দখল করবে সালফেটের, আর হাইড্রোজেন সরে গিয়ে এখানে একা বসবে। তো কাহিনী কি হয়েছে দেখো, জিঙ্ক হাইড্রোজেনকে সরাই হাইড্রোজেনের জায়গা দখল করে সে হচ্ছে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, এবং হাইড্রোজেন গিয়ে জিঙ্কের মতো পরে একা বসছে। এই যে জিঙ্ক কাকে প্রতিস্থাপন করেছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলছে, এই যে একটা একটাকে প্রতিস্থাপন করে ফেলছে না। তো এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করবে, যে বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, এইভাবে বলতে পারো। ঠিক আছে, সো এখানে সংজ্ঞা লিখতেছি না, তোমরা লিখো। আর দহন বিক্রিয়া মানে কি? দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যদি কোনো বস্তুকে তুমি পোড়াও। দহন বিক্রিয়া কি? অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবা আর কি। অক্সিজেনের উপস্থিতিতে কোনো যৌগকে যদি পোড়াও তাইলে ওইটাই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। লাইক মিথেনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে আমরা পোড়াই, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাই মানে পোড়াই আর কি। সো পোড়ানো মানে এই যে বিক্রিয়া করানো। সো অক্সিজেন মানে কি? আগুন ধরাইতে সাহায্য করে অক্সিজেন, ভালো করে জানি। সো এই মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাথে 2 মোল পানি উৎপন্ন করে। তো যেখানে 4টা হাইড্রোজেন থাকে এখানে সমতার জন্য অক্সিজেন দেওয়া লাগে, এগুলো আমরা জানি। সো অক্সিজেনের উপস্থিতিতে আমরা মিথেন গ্যাসে পুরাই কি উৎপন্ন করছি? কার্বন ডাইঅক্সাইড সাথে পানি উৎপন্ন করছি। সো এটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। সাথে সালফারকে যদি তুমি অক্সিজেনের উপস্থিতিতে পুরাও, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো এটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। ঠিক আছে, তো এখানে সবগুলাই কিন্তু গ্যাস, বাট এখানে সালফারটা হচ্ছে সলিড, গ্যাস হচ্ছে এইভাবে থাকে না, বাকিগুলা গ্যাস, এটাও গ্যাস এটাও গ্যাস, বুঝছি? তো এইভাবে কার্বন আর অক্সিজেনে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন করে, এটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়, মনে রেখে এই পাশে এক্সট্রা তাপ উৎপন্ন হয়। দহন বিক্রিয়া হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা পেয়ে গেছি প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? সক্রিয় মৌল বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করবে। বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো দহন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া সব জানছি। তো আমরা কি পড়লাম এখন? রেডক্স বিক্রিয়ার যে পার্টগুলো আছে
সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই 4টা বিক্রিয়াই হচ্ছে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে একাধিক বিক্রিয়ক থাকবে, ওইগুলো এক হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করবে, উদাহরণ হচ্ছে এইগুলা। বিয়োজন বিক্রিয়া কি, তোমার হচ্ছে একটা বিক্রিয়ক থাকবে, ওইটা ভেঙে একাধিক উৎপাদ উৎপন্ন হবে, সো এইগুলো হচ্ছে বিয়োজন বিক্রিয়া, লিখে রাখতেছে না পারবা। প্রতিস্থাপন কি, বেশি সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌল প্রতিস্থাপিত হবে, ওইটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। সামনে আরো যখন আমরা সিকিউ করবো অনেকগুলা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দেখবো। দহন বিক্রিয়া, অক্সিজেনের উপস্থিতিতে যদি কোনোটাকে পোড়াও, ওইটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া, ঠিক আছে। ওকে ওকে, তো এই যে উদাহরণ আছে। এরপরে আসো নন রেডক্স গুলা। এরপরে কি নন রেডক্স। তো নন রেডক্সের মধ্যে কি কি পাইছিলাম, ফার্স্টে পাইছিলাম হচ্ছে নন রেডক্সের মধ্যে প্রশমন, ঠিক আছে। এটা হচ্ছে নন রেডক্স, এখানে যেগুলো পড়তেছে এগুলো নন রেডক্স বিক্রিয়া। প্রশমন, অধক্ষেপণ, এগুলো হচ্ছে নন রেডক্স। নন রেডক্স বিক্রিয়ার মধ্যে আছে প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? প্রশমন বিক্রিয়া। সো এই প্রশমন বিক্রিয়া কি, এই প্রশমন ওকে, প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া কি ভাইয়া? মানে হচ্ছে অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করবে। প্রশমন বিক্রিয়া মানে কি, এখানে লিখি অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করবে, ঠিক আছে। এবং আমাদের এখানে উৎপন্ন করবে লবণ ও পানি। তো যদি আমাদের অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করে, লবণ আর পানি উৎপন্ন করে যে বিক্রিয়ায়, ওইটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো মনে করো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি, এটা হচ্ছে একটা ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটা মনে করো আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সবচেয়ে ইজি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। সোডিয়াম আর ক্লোরিন মিলে এখানে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে একদম খাবার লবণ আমরা জানি। আর এই হাইড্রোজেন আর OH মিলে উৎপন্ন করবে পানি বা H2O। তো দেখো আমাদের এটা ছিল হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা ছিল হচ্ছে আমাদের অ্যাসিড, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাসিড। তো আমরা দেখলাম অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে একদম লবণ এবং পানি উৎপন্ন করছে। তো যেই বিক্রিয়া অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ওইটাকেই বলে হচ্ছে আমার প্রশমন বিক্রিয়া। লাইক পটাশিয়াম ক্লোরাইড যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, H2SO4, এখান থেকে কি উৎপন্ন করবে, পটাশিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন হবে K2SO4। দুজনেই আদান প্রদান হয়, পটাশিয়ামের দুজনই এক সালফেটে গেছে, সালফেটের দুজনে 2 পটাশিয়ামে আসছে, পটাশিয়াম এখানে 2টা গেছে, এখানে 2 দাও, ঠিক আছে। পরে এই উল্টা করছি না, K2SO4, এই 2টা অ্যাসিডে কি বিক্রিয়া করে দিচ্ছি, দেখ পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে চাইছিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড। তো এটাতে কি উৎপন্ন করবে, K2SO4, ঠিক আছে। এরপরে এখানে 2 দিবা, তো এখানে 2টা OH, এখানে 2টা হাইড্রোজেন, সো 2টা হাইড্রোজেন আর 2টা OH কি উৎপন্ন করবে, 2 মোল পানি উৎপন্ন করবে। সো এটাতেও দেখো, এটা ছিল ক্ষার, এটা ছিল অ্যাসিড। সো অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে পানি। সো অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া করে আমাদের লবণ আর পানি উৎপন্ন করছে। তো অ্যাসিড আর ক্ষারে যদি বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, ওইটাকে কি বলে, ওইটাকে বলে প্রশমন বিক্রিয়া। সো প্রশমন বিক্রিয়া ভালো করে বুঝছি, আমাদের অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, যেখানে লবণ আর পানি উৎপন্ন হবে, এইটা প্রশমন বিক্রিয়া। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। সো এইগুলো হচ্ছে আমরা ভালো করে শিখতে হবে ভাইয়া, ভালো করে শিখতে হবে, না শিখলে হবে না। এরপরে আসো অধক্ষেপণ বিক্রিয়া। এই অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে ভালো একটা বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া মানে কি, ওকে, সো অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যেটাতে মনে করো অধক্ষেপ পড়বে। অধক্ষেপ বুঝো, অধক্ষেপ দেখছো, প্র্যাকটিক্যাল করছো তোমরা কখনো? অধক্ষেপণ বিক্রিয়া যেগুলাতে মনে করো 2টা জিনিসে বিক্রিয়া করবে, যেগুলা পানিতে দ্রবীভূত হয়, মনে করো বিক্রিয়া করছে, ওইখান থেকে এমন একটা উৎপাদ উৎপন্ন হয়ে যাবে যেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না। পানিতে যদি দ্রবীভূত না হয় এমন কোনো উৎপাদ, দ্রবীভূত না হলে এটা কি হবে, পাত্রের নিচে তলানি হিসেবে জমা হবে। সো ওই যে বিক্রিয়াটা, ওইটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। উদাহরণ হিসেবে যদি দিই, আচ্ছা অধক্ষেপণ বিক্রিয়া মানে কি ভাই, যদি বইয়ে পড়ি, দেখো এই দ্রাবকে 2টা যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদ উৎপন্ন করে, তাদের মধ্যে কোনোটি যদি ওই দ্রাবকে, মনে করো আমরা পানি একটা দ্রাবক, পানিতে বিক্রিয়া করতেছি, তো পানিতে যদি কোনোটা অদ্রবণীয় থাকে, মানে দ্রবণীয় না হয়, ঠিক আছে, বা খুব কম পরিমাণে দ্রবণীয় হয়, তবে তা বিক্রিয়া পাত্রের তলায়, বিক্রিয়া শেষে পাত্রের তলায় কঠিন অবস্থায় তলানি হিসেবে জমা হয়। এই তলানিকে অধক্ষেপ বলে, ঠিক আছে। অধক্ষেপের সংজ্ঞা এখানে পেয়ে গেলাম যে 2টা যৌগ যদি আমাদের বিক্রিয়া করে, বা যাই বিক্রিয়া করে, এখানে মনে করেন 2-3টা উৎপাদ উৎপন্ন হয়েছে, একটা উৎপাদ উৎপন্ন হয়েছে, যাই হোক, সো ওই উৎপাদটা যদি
বা যে কোনো একটা উৎপাদ যদি আমার যে দ্রাবকে বিক্রিয়া করছি, দ্রাবক মানে কি তরল, পানি মনে করো পানিতে বিক্রিয়া করছি, ওই দ্রাবকে বা পানিতে যদি পানিকে হইলে পানি বেশিরভাগ দ্রাবক ইউজ করবা, সবগুলোর ক্ষেত্রে তো পানিতে বিক্রিয়া করে না। সো দ্রাবকে যদি উৎপাদটা দ্রবণীয় না হয় তাহলে ওই উৎপাদটা কঠিন হিসেবে থেকে যায় এবং পাত্রের তলে তলানি হিসেবে জমা হয়। এই তলানি হিসেবে যে জমা হয় এটাকে অধক্ষেপ বলে এবং এই বিক্রিয়াকে অধক্ষেপণ বিক্রিয়া বলে। বুঝতেছি? ওকে, তো অধক্ষেপণ বিক্রিয়া বলে যে তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন পদে পরিণত হয় তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে। সো এখানে হচ্ছে খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একুয়াস। একুয়াস মানে কি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ একুয়াস। একুয়াস মানে জলীয় দ্রবণ বা একটা দেই, দেখো এই যে মনে করো তোমার হচ্ছে দিছে মনে করো সোডিয়াম এস, এস মানে বুঝাইতেছিল কঠিন মানে সলিড। এস মানে কি? এস মানে সলিড বুঝায়, সলিড মানে হচ্ছে কঠিন বুঝায় আর কি। ওইটার পরিবর্তে এস লিখে, এল দেখো অনেকটার সাথে লিখে, ওইটা মানে বুঝায় লিকুইড। বানান না হইলে ওইটা মনে করো জিনিসটা বুঝাইতে পারতেছি। লিকুইড মানে তরল, ঠিক আছে। এরপরে আছে তোমার গ্যাস, গ্যাস তো আর বুঝতেছো গ্যাসীয়। এরপরে আছে তোমার হচ্ছে একুয়াস, এটা কি একুয়াস মানে জলীয় দ্রবণ, যাই হোক। তো একুয়াস মানে কি সোডিয়াম ক্লোরাইডের, একুয়াস মানে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এজি নাইট্রেট সিলভার নাইট্রেটের সাথে, সিলভার নাইট্রেটও আমাদের জলীয় দ্রবণ, এই দুইটা হচ্ছে পানিতে দ্রবীভূত হইতেছে। এই দুইটা যদি বিক্রিয়া করে তাহলে এখানে দেখো এই সিলভার আর ক্লোরিনে বিক্রিয়া করে উৎপন্ন হয় আমাদের সিলভার ক্লোরাইড। কি উৎপন্ন হয়? সিলভার ক্লোরাইড এজিসিএল, এবং এটা হচ্ছে কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। এবং বাকি যেটা আছে সোডিয়াম আর নাইট্রেটে মিলে উৎপন্ন হয় তোমার সোডিয়াম নাইট্রেট, NaNO3 সোডিয়াম নাইট্রেট, এটা আবার একুয়াস থাকে। তো এই যে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে এটা সলিড মানে কঠিন হয়, এটা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়ে যায় এবং এইটাই হচ্ছে আমাদের অধক্ষেপ, এটা অধক্ষেপ হিসেবে পড়ে যায়। এটা হচ্ছে আমাদের অধক্ষেপ, এটা হচ্ছে আমাদের অধক্ষেপ, মানে এটা তো নাম আছে বাট এটা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হওয়ার জন্য এটাকে আমরা অধক্ষেপ বলি। আর এই যে বিক্রিয়াটা হয় এই বিক্রিয়াটাকে হচ্ছে আমরা তখন অধক্ষেপণ বিক্রিয়া বলি। কি বলি? অধক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে। অধক্ষেপণ বিক্রিয়া মানে কি? অধক্ষেপ পড়বে, ঠিক আছে। ডিটেলসও তোমরা লিখতে পারবা, মানে দুইটা যখন বিক্রিয়ক বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ উৎপন্ন করে, সেই উৎপাদগুলোর মধ্যে যে কোনোটা যদি বা যে কোনো একটা যদি তোমার দ্রাবকে দ্রবীভূত না হয় তাহলে ওই দ্রাবকের নিচে তলানি হিসেবে জমা হয়, ওই তলানিটাকে অধক্ষেপ বলে এবং এই বিক্রিয়াকে অধক্ষেপণ বিক্রিয়া বলে। সিম্পল জিনিস। তো অধক্ষেপণ বিক্রিয়া আরেকটা উদাহরণ হচ্ছে সোডিয়াম সালফেট এবং বেরিলিয়াম ক্লোরাইড। সোডিয়াম সালফেট Na2SO4 এটা একুয়াস, আমাদের বেরিলিয়াম ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করে এটাও যদি একুয়াস থাকে তাহলে এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে ভাইয়া? এখান থেকে উৎপন্ন হবে, ভালো করে দেখো, বেরিলিয়াম সালফেট, বেরিলিয়াম সালফেট। সো বেরিলিয়াম সালফেট উৎপন্ন হবে আর উৎপন্ন হবে সোডিয়াম আর ক্লোরিনের মিলে 2 অণু সোডিয়াম ক্লোরাইড। এখান থেকে যে বেরিলিয়াম সালফেট উৎপন্ন এটা থাকে কঠিন, এটা হচ্ছে তোমার পাত্রের নিচে অধক্ষেপ হিসেবে জমা আছে। তুমি দেখলেই বুঝবা কোনটা কঠিন, বাট অনেক সময় বিক্রিয়ার চোখের সামনে চিনা থাকে যে এখানে এইটা অধক্ষেপ পড়ে, ঠিক আছে। এখানে সিলভার থেকে বুঝে যায় সিলভার এমনিতে কঠিন কঠিন থাকতে পারে, সেইটা অধক্ষেপ। অনেক সময় বোঝা যায় না, এতে বিক্রিয়াটা একটু মনের মধ্যে গেঁথে রেখে পরিচিত বিক্রিয়া পরীক্ষায় আসবে, নাইলে তো তুমি পারবা না। সো এটা হচ্ছে অধক্ষেপ হিসেবে পরে, এটার নাম হচ্ছে বেরিলিয়াম সালফেট। সো এটা হচ্ছে আমাদের অধক্ষেপ বিক্রিয়ার উদাহরণ, অধক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ। ভাই কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা। তবে অনেকগুলো অধক্ষেপণ বিক্রিয়া আছে যেগুলো কিন্তু নন রেডক্স না রেডক্সের মধ্যেও পড়ে যায়, মানে ইলেকট্রন স্থানান্তর ঘটে, অনেক অধক্ষেপণ বিক্রিয়া আছে, ঠিক আছে। ওগুলো হচ্ছে আমরা পরে জানবো। আগে হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। আপাতত যদি তুমি জানো যে অধক্ষেপণ বিক্রিয়া মানে যেগুলো হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর হয় না, ওইটা হবে, মার্কস যাবে না তোমার। আচ্ছা, সংযোজন বিক্রিয়ার মধ্যে আরেকটা আছে। সংযোজন বিক্রিয়ার মধ্যে দেখো এই যে বিক্রিয়াটা হয়েছে নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইটা হচ্ছে মৌলিক পদার্থ। তো সংযোজন বিক্রিয়ার মধ্যে যদি শুধুমাত্র মৌলিক পদার্থ, মৌলিক মানে কি দেখো এখানে এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে শুধু নাইট্রোজেনে আছে আর কোনোটা নাই, দেখবেন এটা মৌলিক অণু আর কি, এটা যৌগিক অণু। দুইটা যদি মৌলিক অণু বা মৌলিক পদার্থ একসাথে বিক্রিয়া করে তোমার একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে, ওইটাকে বলে সংশ্লেষণ বিক্রিয়া। সো এটাকে তুমি শুধুমাত্র যে সংযোজন বিক্রিয়া বলবা তা না, এটা সংশ্লেষণ বিক্রিয়ার সাথে সংযোজন বিক্রিয়া, রেডি হয়ে যাও। ওকে, সো এটা সংশ্লেষণ বিক্রিয়াও সাথে হচ্ছে সংযোজন বিক্রিয়াও। ভাই কি বুঝাইতে পারছি? এটা সংশ্লেষণ বিক্রিয়া সাথে সংযোজন বিক্রিয়াও, ঠিক আছে।
বাট এই যে এটাতে দেখো তোমার যৌগিক অণু আছে, মানে এটাতে যৌগিক অণু মানে কি ভাই? যৌগিক অণু মানে হচ্ছে দেখো শুধুমাত্র যে ক্লোরিন না, আয়রন ক্লোরিন মানে একাধিক মৌলিক পদার্থ মিলে এই যৌগটা গঠন হয়েছে। সো এই যে যৌগিক অণু, যৌগিক পদার্থ আর একটা মৌলিক বা যৌগিক পদার্থের সাথে বিক্রিয়া করে যেটা যদি একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে, এটা হচ্ছে সংযোজন। সো সংযোজন বিক্রিয়ার মধ্যেই কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া পড়ে, বা সংশ্লেষণ বিক্রিয়াই কিন্তু সংযোজন না। সংশ্লেষণ মানে হচ্ছে মৌলিক প্লাস মৌলিক, মৌলিক প্লাস মৌলিকের মধ্যে হচ্ছে তোমার বিক্রিয়া হইতে হবে, ঠিক আছে? আর সংযোজন হচ্ছে মৌলিক যৌগিক যাই হোক, মৌলিক প্লাস যৌগিক বা যৌগিক প্লাস যৌগিক যাই হোক, তোমার যে কোনো বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই সংশ্লেষণ বিক্রিয়াটাইও সংযোজন বিক্রিয়ার মধ্যে পড়ে। বাট সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ না, আবার সকল সংশ্লেষণ বিক্রিয়াই হচ্ছে সংযোজন বিক্রিয়া। সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। এই যে সংযোজন বিক্রিয়ার মানে সংজ্ঞা কি? মানে একাধিক বিক্রিয়ক থেকে জাস্ট একটা উৎপাদ উৎপন্ন হবে। এখানে মৌলিক আর যৌগিক ওইটা ম্যাটার না। তো সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কজ এখানে একাধিক উৎপাদ একাধিক বিক্রিয়ক একসাথে হয়ে একটা মতো উৎপাদ উৎপন্ন করে। বাট সংযোজন বিক্রিয়াই কিন্তু সংশ্লেষণ না, কজ সংশ্লেষণের একটা ক্রাইটেরিয়া আছে যে মৌলিক প্লাস মৌলিক একসাথে হয়ে উৎপাদ উৎপন্ন করতে হবে। সেক্ষেত্রে এটা তো যৌগিক আর মৌলিক একসাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করছে, দ্যাট মিনস এটা সংযোজন। বাট এটা মৌলিকে হইতেছে না, তুমি সংশ্লেষণের মধ্যে পড়তেছে না। এজন্য সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, ঠিক আছে? ওকে, এতটুকু আমরা পড়লাম। এরপরে হচ্ছে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে আজকে এই বিক্রিয়াগুলোই পড়বো। আজকের রাত্রে তোমাদেরকে এইটা 1 ঘন্টা ক্লাস করে আমি দিয়ে দিব, এন্ড রাত্রে এটার ফুল পার্ট রেকর্ড করবো, মনে করো আরো 2.5 ঘন্টার একটা ক্লাস, ওইটাতে ডিটেলসে জান সব পড়বো আর কি। এখন হচ্ছে আরো অনেকগুলা বিক্রিয়া আছে, এর মধ্যে একটা জিনিস ভাই তোমাদেরকে শিখাইয়া যায়, সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়, ঠিক আছে? তো জারণ সংখ্যা নির্ণয়টা আমরা দেখি। হ্যাঁ, 3টা 3:30 তাই। আর সমস্যা নাই, এগুলা সিরিয়াল থাকে। ওকে, এটা কি ভিডিও হইতেছে। জারণ সংখ্যা নির্ণয় একটু তোমাকে দেখাই। মনে করো তোমার একটা যৌগ দিছে, লাইক সালফিউরিক অ্যাসিড। মনে করো সালফিউরিক অ্যাসিড একটা যৌগ H2SO4, এটা কি সালফিউরিক অ্যাসিড। এখানে বলছে সালফারের জারণ সংখ্যা কত? কি ভাইয়া? সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে। কথার কথা কি বলছে আমাদেরকে? সালফারের জারণ সংখ্যা কত। তো এটা থেকে মনে করো আমরা সালফারের জারণ সংখ্যা বের করব। তো এক্ষেত্রে তোমাকে জারণ সংখ্যা সম্পর্কে একটু আইডিয়া দিই। মনে করো সোডিয়াম কি করে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং তার ইলেকট্রন বিন্যাসের শেষে দেখা হচ্ছে 3s1, মানে সে হচ্ছে তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে সে হচ্ছে নিয়নের কাঠামো অর্জন করতে পারে। তো সোডিয়াম সবসময় কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করতে চায় বা ত্যাগ করার প্রবণতা থাকে। সো যে বিক্রিয়া কালে একটা ইলেকট্রন ত্যাগ করে বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, ওইটা হচ্ছে তার জারণ সংখ্যা, বাট পজিটিভে। মনে করো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে চায়, এই জন্য সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। বইয়ের মধ্যে একটু কষ্ট করে তোমরা কোনটা বের করবা ভাইয়া তোমাকে বলি, একটু কষ্ট করে তুমি হচ্ছে কত নাম্বার পৃষ্ঠা, এটা 149 পৃষ্ঠাটা বের করবা, তাইলে বুঝতে পারবা, ঠিক আছে? মনে করো ক্লোরিন কি করে? ক্লোরিন 17, সে হচ্ছে বিক্রিয়ার সময় একটা ইলেকট্রন গ্রহণ করতে চায় বা বেশিরভাগ একটা ইলেকট্রন গ্রহণ করে, এজন্য ক্লোরিনের জারণ মান -1, ঠিক আছে? ম্যাগনেসিয়াম কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়ামের জারণ মান +2, ত্যাগ করে জন্য +2। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে জন্য অক্সিজেনের জারণ মান -2, গ্রহণ করার প্রবণতা। তো ওইগুলো থেকে জারণ মান আর কি বোঝা যায়, বাট অনেকগুলো ক্ষেত্রে জারণ মান ব্যতিক্রমও থাকতে পারে, থাকেও। তুমি হচ্ছে ওইগুলাতে জারণ মানগুলো শিখো। যেমন ধরো অক্সিজেনের জারণ মান সবসময় -2 না, অক্সিজেনের জারণ মান -2 হয় স্বাভাবিক ক্ষেত্রে, বাট পার অক্সাইড যেগুলো পড়তে মানে এত পার অক্সাইড পড়ি,
হাইড্রোজেন পারঅক্সাইড একটা আছে যে H2O, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো এটাতে অক্সিজেনের জার্মান তুমি হিসাব করে দেখবা -1, অক্সিজেনের জার্মান কত -1। তো পারঅক্সাইডে অক্সিজেনের জার্মান হয় -1, আর সুপার অক্সাইডে অক্সিজেনের জার্মান হয় -1/2। সুপার অক্সাইডের উদাহরণ মনে করো KO2, এটা হচ্ছে সুপার অক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে পার অক্সাইড। সো সব ক্ষেত্রে যে সেম হয় তা না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বাভাবিকগুলো জানি। হাইড্রোজেনের স্বাভাবিক জার্মান কত, হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে, জন্য হাইড্রোজেনের জার্মান +1। অনেক সময় হাইড্রোজেন গ্রহণও করে, সো হাইড্রোজেনের জার্মান -ও হয়। অনেক সময় ধাতু কোনোটার সাথে যদি হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাহলে ক্ষেত্রে হাইড্রোজেনের জার্মান মাইনাস হয়, -1ও হয়, ঠিক আছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে +1ই হয়, বুঝছি? ওকে, এরপরে যৌগমূলক আছে। মনে করো সালফেট, আমরা দেখছি সালফেট SO4 2- থাকে এইভাবে। এই যে আয়নটা আছে না, এই আয়নের বা এটাকে বলে যৌগমূলক। এটার এইখানে যেটা থাকে ওইটাই তার জার্মান, এটা সালফেটের জার্মান 2-। এরপরে NH3 তো না, অ্যামোনিয়াম দেখো NH4+ এরকম থাকে না। তো এখানে যে এখানে শুধু প্লাস আছে, দ্যাট মিনস এটার জার্মান +1, এটা জার্মান -2। সো এইভাবে হচ্ছে তুমি জার্মানটা অনেকটা মনে রাখতে পারবা, বা ওই চার্টে যা আছে ওইগুলো একটু শিখো, বাট দেখলেই বোঝা যায়। অ্যালুমিনিয়ামের জার্মান কত বলো? অ্যালুমিনিয়াম 13, দ্যাট মিনস সে ধাতু এবং সাথে 3টা ইলেকট্রন ত্যাগ করলে সে নিষ্ক্রিয়মূলক কাঠামো অর্জন করতে পারতেছে। দ্যাট মিনস অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করবে, জন্য অ্যালুমিনিয়ামের জার্মান +3। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কেমনে এই জার্মানগুলো হচ্ছে বের করা যায়, বের করে এগুলো হচ্ছে শিখবো, ঠিক আছে। জার্মান কেমনে বের করে ভাইয়া? দেখো কি করব, H2SO4 মনে করো আমরা কি বলতেছি, সালফিউরিক অ্যাসিডে সালফারের জার্মান বের করব, সালফারের জার্মান। সো এমনিতে স্বাভাবিকভাবে যদি একা কোনো মৌলিক যৌগ থাকে, মনে করো এইভাবে আছে ক্লোরিন একটা মৌলিক যৌগ, এইখানে ক্লোরিনের জার্মান 0 যদি শুধুমাত্র মৌলিক আকারে থাকে। বাট অনেকটা যদি যৌগিক অণু থাকে, লাইক এটাতে দেখো হাইড্রোজেন সালফার অক্সিজেন 3টা পরমাণু মিলে একটা অণু গঠিত হয়েছে, ঠিক আছে। 3 রকমের পরমাণু আছে, এটাকে বাংলা হাইড্রোজেন পাবো, সালফার পাবো, অক্সিজেন পাবো। দ্যাট মিনস এটা একটা যৌগিক অণু। যৌগিক অণুতে ভেতরের এগুলোর মধ্যে জারণ মান থাকে আর কি, +1 -2 যেগুলো থাকবে। আর সম্মিলিতভাবে এটার টোটাল জারণ মান 0। সম্মিলিতভাবে একটা যৌগের সম্পূর্ণ টোটাল জারণ মান হয় 0। তো এইটাতে মনে করো আমি সালফারের জার্মান বের করব না, তুমি জার্মান বের করার সময় সালফারের জার্মান বের করবা, তুমি সালফারের জার্মান x ধরবা, ধরি সালফারের জার্মান x। এই জার্মান কিন্তু পরীক্ষায় আসে রে, ভালো করে শিখো। জার্মান যদি বের করতে না পারো জার্ন বিক্রিয়েই পারবা না। তো ধরি সালফারের জার্মান সমান x, কারণ তুমি সালফারের জার্মানটা বের করবা। ধরি সালফারের জার্মান x, ঠিক আছে। তো এখানে এটা ধরবা, এরপরে এটা লিখবা হাইড্রোজেনের জার্মান কত, ভালো করে বুঝো। হাইড্রোজেনের জার্মান হচ্ছে +1, এভাবে +1 দিবা। হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2টা আছে, 2 দিবা, দিছি। এরপরে হাইড্রোজেনের পরে আমি কিসে যেতেছি, সালফারের জার্মান কিন্তু এখন আমি জানি না, এখন আমি বের করব কথার কথা। যেগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা জানি না বা একটু কঠিন মনে হয়, ওইগুলা বের করার ক্ষেত্রে দেয়। সালফারের জার্মান শুধুমাত্র +6 না, +4ও হয়, মাঝে মধ্যে +2ও হয়। তো অনেক সময় এগুলো তুমি নিজে বের করলেই দেখতে পারবা। ওকে, এরপরে দেখো হাইড্রোজেন শেষ, এখন আরেকটা পরমাণুতে যাইতেছি, সালফারে যেতেছি, এখানে প্লাস দিব। সালফারেরটা এখন x ধরছি, এখানে x দিব। একটা সালফার আছে, এজন্য এটার সাথে 1 দিয়ে গুণ দেওয়া যায়, যেই কথা না দেওয়া কি কথা, বাট দিতেও পারে। 2টা থাকলে এইটার সাথে 2 দিয়ে গুণ দিতাম আমাকে, সালফার যদি 2টা থাকতো। এরপরে আমরা অক্সিজেনে যাইতেছি, অক্সিজেনের জার্মান -2। অক্সিজেন কয়টা আছে ভাইয়া, 4টা আছে, এখানে 4 দিয়ে গুণ দিব। এবং একটা যৌগের টোটাল জার্মান 0, এটার টোটাল জার্মান 0। এই সালফিউরিক অ্যাসিডের টোটাল জার্মান 0। এরপরে দেখো 2 একে 2, এখানে পাইলাম +2, এটা হচ্ছে +x, প্লাসে মাইনাসে -4 দুগুণা 8, এটা সমান হচ্ছে 0। তাহলে দেখো 8 থেকে 2 বিয়োগ দিলে 6, দ্যাট মিনস x - 6 ইকুয়াল পাইলাম 0। তো x এখানে আছে -6, ওই পাশে গেলে হবে +6। তো এখান থেকে আসছে দেখো আমাদের সালফারের জার্মান +6 কত আসছে, সালফারের জার্মান আসছে আমাদের +6। সো এই মূলে সালফারের জার্মান, এই যুগে সালফারের জার্মান বের করতে বলছে না, তাহলে সালফারের জার্মান কত বের হয়েছে, +6। কেমনে বের করছি দেখছো, ইজি না? তো আমরা আরেকটা করি জার্মানের আরেকটা করি। এগুলা কোথায় করছে রে জার্মান, এগুলা মনে করো সহজ একটা করি।
এই যে এখানে উদাহরণ কপার সালফেট HNO3 নাইট্রোজেনের জার্মান, তোমার হচ্ছে বইয়ে আছে এগুলা, ওই যে 150 পৃষ্ঠায়। সো H3PO4 একটা আছে, ওইটাতে একটু বের করার চেষ্টা করি। দেখো H3PO4 এ পি যেটা আছে এটার জার্মান কত, এটার জার্মান আমরা বের করবো, কোথার কথা, পি এর জার্মান বের করবো। সো H3PO4 আমরা পি এর জার্মান বের করবো। আমরা দেখছি যার জার্মান বের করবো তাকে এক্স ধরবো, আমরা পি এর জার্মান আমরা কি ধরলাম, এক্স ধরলাম, কোথার কথা। এরপরে হাইড্রোজেনের জার্মান +1, হাইড্রোজেন কোড আছে 3টা আছে, 3 দিয়ে গুণ দিব, ঠিক আছে, গুণ দিছি 3 দিয়ে। পরে আমরা আরেকটা যোগে যাইতেছি, আরেকটা মূলে যাইতেছি, সো প্লাস দিয়ে যাব। ফসফরাসের জার্মান এখানে এক্স ধরছি, এক্স দিব প্লাস। অক্সিজেন 4টা আছে, অক্সিজেনের জার্মান -4টা আছে, 4 দিয়ে গুণ। একটা যৌগের টোটাল জার্মান 0, এইভাবে। তো এখানে পাইছি হচ্ছে আমরা +3। দেখো প্লাসে মাইনাসে, আচ্ছা এখানে শুধু এক্স আছে, পরে প্লাসে মাইনাসে -4 × 8 = 0। তো এখানে দেখো 3 আর -8, তো এখানে -5 পাবা, 8 থেকে 3 বিয়োগ দিলে x - 5 = 0, x বাবা -5 ওই পাশে গেলে +5, দ্যাট মিন্স এখানে ফসফরাসের জার্মান +5, বুঝছি। তো আরো আমরা অনেকগুলো উদাহরণ করি, মনে করো এইচ, আচ্ছা এগুলা না, এই টাইপের বাদ দিয়ে অন্যটা করি। HNO3 তোমরা করবা, এই যে তোমরা অনেকগুলো করবা, আমি দিই HNO3, এটাতে নাইট্রোজেনের জার্মান কত বের করবা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদেরকে আরো দেই MnO2, এখানে ম্যাঙ্গানিজের জার্মান কত বের করবা, ঠিক আছে। এরপরে Na2S2O3, এটা আমি করে দিব, এটাতে সালফারের জার্মান আমরা বের করব। এরপরে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা করবা, এটাতে হচ্ছে ক্রোমিয়ামের জার্মান বের করবা, ঠিক আছে। এরপরে চালকোসাইটে কপারের জার্মান বের করবা, ঠিক আছে, বুঝছি। ওকে, সো দেখো এগুলার মধ্যে আমরা কয়েকটা করি, বাকিটা তোমরা করবা আর কি। সো মনে করো হচ্ছে আমরা একটু এটা করার ট্রাই করি, যে এটা কঠিন মনে হয়, এটা একটু কঠিন মনে হইতেছে, এটা করি নাকি এটা করবো, এটা করি। দেখো এটাতে ক্রোমিয়ামের জার্মান বের করবো, সেটাতে আমরা কি করবো ভাইয়া, ফার্স্টে ক্রোমিয়ামের জার্মান এক্স ধরবো। পটাশিয়াম কি ভাই, দেখো পটাশিয়াম 19, সে ধাতু, একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, মিন্স তার জার্মান +1। পটাশিয়ামের জার্মান +1 আমরা জানি, বাকিগুলোর জার্মান আমাদের জানা থাকা লাগে আর কি। +1 পটাশিয়াম কোড আছে 2 আছে, 2 দিয়ে গুণ দিব। পরে প্লাস দিয়ে আরেকটা যৌগে যাইতেছে, কিসে, ক্রোমিয়ামেরটা আমরা এখন বের করবো, ক্রোমিয়ামের জার্মান। তো ক্রোমিয়ামের জার্মান আমরা এক্স ধরছি, মনে মনে এক্স। ক্রোমিয়াম কয়টা আছে, 2টা আছে, 2 দিয়ে গুণ দিব, ঠিক আছে। পরে আরেকটা যৌগে যাইতেছি, প্লাস দিব। এখানে কি আছে, অক্সিজেনের জার্মান আমরা জানি -2, বেশিরভাগ ক্ষেত্রে -2 আর কি। হঠাৎ ব্যতিক্রম যেখানে, ওইখানে তোমাকে ব্যতিক্রমটাই বের করতে বলবে, বুঝছো। সো ঘাবড়ানির দরকার নেই যে অক্সিজেনের জার্মান সবসময় -2 বসে, ব্যতিক্রম যেটা ওইটাতে ব্যতিক্রমটারই বের করতে বলবে। পরে 7টা আছে, অক্সিজেন 7 দিয়ে গুণ দিবে, এবং এটা টোটাল জার্মান 0। তো এটাই যদি হিসাব করে এখানে পাবা আমরা +2 একে 2 প্লাস 2x এর 2x, x আর 2x এর 2x হয়, এখানে পাবা প্লাসে মাইনাসে -7 × 14 = 0। তো দেখো এখান থেকে 14 থেকে 2 বিয়োগ দিলে কত পাইতেছি ভাইয়া, 12। তাহলে আমরা 2x - 12 পাইলাম 0। তো এখান থেকে আমরা কি পাইলাম, 2x = -12 + 12 হয়ে গেল। তাহলে x পাইলাম +12 / 2, দ্যাট মিন্স +6 পাইলাম। তো এখানে আমরা এটাতে ক্রোমিয়ামের জার্মান কত পাইছি, অথবা x +6, দ্যাট মিন্স আমরা পাইছি ক্রোমিয়ামের জার্মান +6, এটা জার্মান এখানে কত পাইছি, +6 পাইছি। ক্রোমিয়ামের জার্মান কত পাইছি, +6 পাইছি আমরা, বুঝছি। ওকে, এরপরে এতটুকু তোমরা Na2S2O3 তোমরা হচ্ছে এটার সালফারের জার্মান বের কইরো, পারবা, সবগুলাই বের কইরো, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্পেশাল কেস, ওইটা আমি তোমাকে দেখাই দিই, এটা দেখাই দিই আমরা হচ্ছে আজকে আপাতত ছুটি দিব, মানে আর পরে হচ্ছে পরের পার্ট রেকর্ড করে তোমাকে দিয়ে দিব, 2 পার্টে দিতেছি। এটা এখনো বেসিক শেষ হয় না, এই বেসিকটাতে আরো মেইন বেসিক আমাদের লাসা তিলে নিতে বিজান বিক্রিয়া সব কিছুই বাকি। এটার সিকিউ সলভ করতে আমাদের আজকে 15 মিনিটই লাগবে না, আমরা এখানেই সব সময় নিতেছি যাতে হচ্ছে বাকিগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারি। আচ্ছা, এই যে এইটাতে দেখো আমাদের এইটা একটা স্পেশাল, সরি, কপার Cu NH3 অ্যামোনিয়া 4 পরে SO4 এইভাবে দিছে সালফেট। তো এই যৌগে বসে কপারের জার্মান বের করছো, এটা দেখে তোমার কাছে কঠিন মনে হইতে পারে, Cu, আচ্ছা
ওকে, সো এটাতে বলছে তোমার কপারের জার্মান বের করতে। সো এইগুলা কেমনে করবা থাকে, ওইগুলো সেম তোমার ব্র্যাকেট দিয়ে পেঁচা ফেলাই দিছে, জাস্ট আর কোনো কিছু না। তোমাকে কপারের জার্মান বের করতে বলছি না, তুমি কপারের জার্মান ধরবা প্লাস এক্স, কপারের জার্মান এক্স ধরবা কি, সো কপারের জার্মান আমি এক্স ধরলাম। এরপরে অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া এর জার্মান শূন্য, জানো অ্যামোনিয়া কোনো যৌগমূলক না, ঠিক আছে। তো অ্যামোনিয়ার জার্মান কত ভাইয়া, অ্যামোনিয়ার জার্মান এখানে হচ্ছে শূন্য, বিকজ আমরা NH4 যেটা ওইটাতে হচ্ছে ওইটা জার্মান +1 থাকে, +1 থাকে। আর এখানে দেখো নাইট্রোজেনের জার্মান +3, হাইড্রোজেনের হচ্ছে এখানে আচ্ছা নাইট্রোজেন হচ্ছে -3 মেবি, যাই হোক নাইট্রোজেন -3 আর হাইড্রোজেন হচ্ছে কি বলে +1, তিনটা আছে কাটাকুটি গিয়ে 0 হয়ে যায়। লাইক মনে করো এই যে সালফেট আছে, কোথার কথা এখানে এটার জার্মান -2 কেন এই যৌগমূলকের, জানো এখানে সালফারের জার্মান +6 আমরা জানি। পরে অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে তোমার -2, চারটা থাকে 4 দিয়ে গুণ দাও, সো এটাতে হচ্ছে এখানে -8, এখানে পাইলা +6, হিসাব করে এখান থেকে -2 আসে, এজন্য এই সালফেটের টোটাল জার্মান -2, ঠিক আছে, এটার টোটাল জার্মান -2। সেমভাবে ওইগুলো হিসাব করে লাইক পিও ফসফেট, PO4 নাকি PO3 নাকি ফসফেট কি বলে, অনেকগুলো যৌগমূলক আছে না। আচ্ছা এগুলো আমরা আরো শিখবো বা তোমাকে দেখাবো নেক্সট ক্লাসে। আজকে হচ্ছে আমি এটা সমাধান করে তোমাকে আপাতত বিদায় দেই। লাইক এক্স, অ্যামোনিয়া জার্মান শূন্য, অ্যামোনিয়া আছে 4টা 4 দিয়ে গুণ, পরে এটা থেকে আমরা সালফেটে যেতেছি এই প্লাস দিবা, স্বাভাবিক ব্র্যাকেট থেকে এগুলো মাথা থেকে উঠাই দিবা, এখানে ব্র্যাকেট দিয়ে 4 দিছে মানে অ্যামোনিয়া 4টা আছে। সালফাইটের জার্মান আমরা আনি -2, এটা -2 দিলাম, এই টোটাল যৌগের জার্মান 0। তো এখান থেকে পাইলাম আমরা এক্স, এখানে শূন্য, পরে -2 পাইলাম, এখানে প্লাস -2 0, এক্সও বেশি গেলে +2 হইলো। সো এক্স মানে তো আমাদের এখানে কপার, এখানে কপারের জার্মান কত পাইছি, +2 পাইছি, কপারের জার্মান কত পাইছি, +2 পাইছি, এবং এটাই হচ্ছে আনসার। তো আশা করি এইভাবে তুমি হচ্ছে প্রত্যেকটা করতে পারবা। আর আমি তোমাকে ইয়েগুলা কই, এই যে কয়েকটা ছিল না রে, এগুলা কি চ্যাপ্টার 5-এ ছিল, চ্যাপ্টার 5-এ মেবি, আমি একটু দেখি। রাসায়নিক দুজনের যুদ্ধতার ওইটা দেই। ওই যে তোমার মনে করো CO3 2- শেষ শেষ শেষ, HSO4 SO3 2-, এটাতে কিন্তু সালফারের জার্মান +4 ইউজ হয়। পরে NO3-, এই যে যৌগমূলকগুলা PO4 3-, এগুলার মানে জার্মান এত হয় কেন। তারপরে PH4 ফসফিন, PH4+, এখান থেকে বুঝবে যে কার্বনেটের জার্মান হচ্ছে এখানে -2, এটা জার্মান -1, এটা জার্মান -2, এটা জার্মান -1, ওই যে যেটা উপরে ইয়ে দেওয়া আছে এটার -3, এটা জার্মান +1, এইভাবে জার্মান হচ্ছে এইগুলার যৌগমূলকগুলো, এগুলো শিখতে পারবা তুমি একটু কাজ করে। বইয়ের 87 নাম্বার পেজে 87 পৃষ্ঠায় হচ্ছে যৌগমূলকের জার্মান পাবা, ওইগুলো যদি শিখো এই টাইপের মেথগুলাতে জীবনে একটা আটকাবা না। আর একটা জিনিস চিন্তা করো, মনে করো এটাতে ফসফেটের জার্মান -3 হইলো কেন, সিম্বাবে বের করবা, ফসফরাস 5 জার্মান +5 আমরা জানি, অক্সিজেনের -2 4টা আছে 4 দিয়ে গুণ দিবা, তো +5 এখানে -4 × 8 হিসাব করলে -3 আসে, এই টোটালটার এখানে -3 আয়রন আছে, সো ওইখান থেকে এই ফসফেটের জার্মান আসে হচ্ছে -3। তো জার্মান নিয়ে যতটা পৃথিবীতে এখন জার্মান নিয়ে যতটা কোয়েশ্চেন আছে সবগুলা তুমি পারার কথা। তুমি হচ্ছে আমাকে অ্যাটলিস্ট 10 থেকে 15টা যৌগে হচ্ছে বিভিন্ন মৌলে গাইড থেকে খুঁজে বের করো বা বই থেকে বের করো, বা আমি যে উদাহরণগুলো দিছি বাকি আছে ওইগুলা করবা, 10 থেকে 15টার জার্মান বের করে আমাকে দেখাইবা আজকের ক্লাসের পরে। আমি হচ্ছে নেক্সট ক্লাসটাই সকালে আপলোড দিয়ে দিতেছি। ভালো থাকো, আজকে এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।